সংখ্যা পদ্ধতির আজকের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছি সবার জন্য একটা পরামর্শ হচ্ছে অবশ্যই একটা খাতা খোলা রাখবো আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই যে শেয়ার করব, যে এই তথ্যগুলো অবশ্যই আমরা লিখে রাখবো। যে প্রশ্নগুলো এই যে বিভিন্ন এই যে বিগত বছরে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাগুলোতে বিভিন্ন সময় আসতে দেখা যায়। তো শুরু করি। আমাদের আজকের প্রথম লেকচার হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো আগে বলে রাখি, এই যে সংখ্যা পদ্ধতি আজকের লেকচারটার পরপরেই এই যে কিছু বাড়ি কাজ দেওয়া হবে এবং হচ্ছে এই যে এই লেকচারের উপর একটি প্রশ্ন এই যে আপলোড করা হবে এবং প্রশ্নটির জন্য নির্দিষ্ট কয়েকদিন সময় দেওয়া হবে। এর মধ্যে সবাই প্রশ্নগুলো আনসার এই যে আমি যে ফর্মটা দিব ওখানে ফিল আপ করে জমা দিতে হবে। আর হচ্ছে এই যে বাড়ি কাজটা যেভাবে করব, বাড়ি কাজ প্রথমে খাতায় করব, খাতায় করার পর সেই বাড়ি কাজটার এই যে মোবাইলে ছবি তুলে আমি যে ফর্মটা দিব সেই ফর্মে ছবি আপলোড করার ব্যবস্থা থাকবে। আমরা এই যে যারাই এই যে বাড়ি কাজটা করব বা হোমওয়ার্ক করে নিব, করার পর এটা ছবি তুলে ওই ফর্মে আপলোড করে দিলে হয়ে যাবে। এরপর পরেই এই যে সবার পারফরমেন্সগুলো এই যে গ্রুপে আপডেট জানানো হবে একারের মধ্যে। তো শুরু করি। প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে একারের মধ্যে। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি আমরা এটা দেখতে যাই, তাহলে সংখ্যা গণনার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি, অর্থাৎ সংখ্যা নির্ণয়ের যে পদ্ধতি বা সংখ্যা গণনার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আমরা অনেক ধরনের পদ্ধতি দেখি, যেমন আমরা ছোটবেলায় সবাই হাতের আঙ্গুল দিয়ে যে আমরা গণনা করতে দেখছি অনেকভাবে। তো তো এই যে গণনার যে পদ্ধতি, এই যে সংখ্যার পরিমাণ নির্ণয়, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার জন্য মূলত আমরা সংখ্যা ব্যবহার করি। আর এই সংখ্যা পরিমাণ নির্ণয় করা বা কোনো কিছু গণনা করার যে পদ্ধতি, সেই সব পদ্ধতিটাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি, অর্থাৎ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি। তো এর পরবর্তীতে সংখ্যা পদ্ধতির কিছু ইতিহাস আছে, তার আগে আমরা জানবো অঙ্ক এবং সংখ্যা কি এবং অঙ্ক সংখ্যার মধ্যে পার্থক্যটা কি। যদি দেখা যায় যে 2017 সালের দিকে মাদ্রাসা বোর্ডের যে বিভিন্ন প্রশ্নে এই ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে এই অঙ্ক এবং সংখ্যার যে সংজ্ঞাগুলো আসতে দেখা যায় এখানের মধ্যে। তো প্রথমে আমরা একটা নাম্বার দেখছি, নাম্বারটা হচ্ছে 427। এই নাম্বারটা হচ্ছে এই যে নাম্বার বলি এটাকে আমরা। আর এই নাম্বারটা গঠিত হয় হচ্ছে তিনটি ডিজিট দিয়ে, সেটা হচ্ছে 4 2 আর হচ্ছে 7 এখানের মধ্যে। তো আমরা যদি স্লাইডে খেয়াল করি, এই যে 427 হচ্ছে একটি সংখ্যা, আর এই সংখ্যাটি গঠিত হয় কতগুলো অঙ্ক নিয়ে। তাহলে অঙ্ক হচ্ছে আমার 4 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক। তাহলে অঙ্ক হচ্ছে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে একটি সংখ্যা, সংখ্যার ক্ষুদ্রতম যে একক সেটাকে আমরা বলবো অঙ্ক। আর কম্পিউটারের ভাষায় এই অঙ্ককে যদি আমরা আরও বিশ্লেষণ করি তাহলে আমরা কতগুলো বিট সিকোয়েন্স পাবো, যেগুলোকে আমরা বিট বাইট বলি এইভাবে। তো তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে সংখ্যা গঠিত হয় অঙ্ক নিয়ে, আর অঙ্কের ক্ষুদ্রতম যে অংশ সেটাকে আমরা বলবো বিট। আর এই বিটগুলোকে যখন আমরা কম্বাইন করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাইট। আচ্ছা, এখন অঙ্ক সংখ্যার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হিস্ট্রি অফ নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে ইতিহাসটা আছে ইতিহাসটা জানার চেষ্টা করব। তো ইতিহাস হচ্ছে সংখ্যা পদ্ধতির, সেটা হচ্ছে যে আমাদের কাছে যে সংখ্যাগুলো আসে, যে এই যে সংখ্যা পদ্ধতি বর্তমান পর্যন্ত প্রাচীন যুগ থেকে আমাদের কাছে এতদিন পর্যন্ত যেই সংখ্যাগুলো যেভাবে আমাদের কাছে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়ে আমাদের কাছে পূর্ণাঙ্গ রূপ নিয়ে এসেছে, তো সেই হিস্ট্রিটাকে টোটাল তিনটি যুগে ভাগ করা হয়। তার মধ্যে আছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর আর হচ্ছে নব্যপ্রস্তর যুগ, এই তিনটা যুগের মাধ্যমে, নব্যপ্রস্তর বলতে আমরা আধুনিক যুগকে বুঝবো। আর প্রাচীন প্রস্তর হচ্ছে, প্রস্তর মানে আমরা জানি পাথর, অর্থাৎ আদিমকালে যখন মানুষ বিভিন্ন পাহাড়ে গুহায় বাস করত, এই যে দলবদ্ধভাবে না থেকে তারা বিভিন্নভাবে এই যে যাযাবরের মতো এদিক ওদিক ঘোরাফেরা করতো, তাদের কোনো সভ্যতা ছিল না, সমাজ ছিল না, ওই সময়টাকে আমরা বলবো প্রাচীন প্রস্তর যুগ। কেউ কোনো কোনো গণিতবিদ ধারণা করেন 1 এবং 2 এই দুটি সংখ্যা প্রাচীন যুগেই আবিষ্কৃত হয়। তবে অনেকের ধারণা আছে যে প্রাচীন প্রস্তর যুগে সংখ্যা পদ্ধতির তেমন কোনো যে বিস্তার হয় নাই, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের পরে আসে মধ্যপ্রস্তর যুগ, সেক্ষেত্রেও সংখ্যা পদ্ধতির তেমন কোনো বিকাশ সাধিত
হয় নাই। এরপরে মধ্যপ্রস্তর যুগটা যখন শেষ হয়, অর্থাৎ যখন নব্যপ্রস্তর যুগটা শুরু হবে, অর্থাৎ যুগসন্ধিক্ষণ যেটাকে আমরা বলি, একটি যুগের শেষ আরেকটি যুগের শুরু, ওই সময়ে এসে মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করতে শিখে এবং তার যে বাড়তি জনসংখ্যার জন্য যখন তার ফ্যামিলি হয়, ফ্যামিলির মানুষের জন্য তার আবারও ইনকামের প্রয়োজন হয় এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হয়। সেই ইনকাম যা ব্যবসা বাণিজ্য যাই বলি না কেন, এগুলোর সাথে মানুষ আস্তে আস্তে সংখ্যার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করতে লাগলো এবং সেই থেকে বলা হয় এই যে মধ্যপ্রস্তর যুগের শেষে এবং নব্যপ্রস্তর যুগের শুরুর দিকে মূলত সংখ্যা পদ্ধতির প্রচলন যথাযথভাবে এবং যথেষ্ট পরিমাণ যে বিকশিত হয় তখন। আচ্ছা, এখন এই যে যুগটা প্রাচীন থেকে, যে সংখ্যা প্রাচীন থেকে নব্যপ্রস্তর যুগ পর্যন্ত আমাদের কাছে যে সংখ্যাগুলো এসেছে, সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের যে পাঠ্য বই যেটা আছে সেই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত আছে। এই যে কিছু ঘটনা বলা হয় সেক্ষেত্রে, তো আমরা সেই তথ্যগুলো একটু দেখব। তো এখানে বলা হচ্ছে যে 3400 খ্রিস্টপূর্ব 3400 সালে যে গণনার ক্ষেত্রে যে সকল প্রতীকগুলা ব্যবহার করা হতো সেই প্রতীকগুলাকে, অথবা তখনকার যে প্রতীকগুলা নিয়ে সংখ্যা গঠিত হতো তখন সেগুলাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স, হচ্ছে সংখ্যা এগুলা। আর আমরা বলতে পারি এক্ষেত্রে অনেক সময় পরীক্ষা আসে কোনটি আদি সংখ্যা পদ্ধতি, তাহলে আমাদের আদি সংখ্যা পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক্স, হচ্ছে আদি সংখ্যা পদ্ধতি। তো এখানে রেড মার্ক করা আছে, অবশ্যই সবাই একটু মার্ক করে নিবে এই অংশটা, অথবা খাতায় লিখে রাখবো হায়ারোগ্লিফিক্স হচ্ছে আদি সংখ্যা পদ্ধতি বলবো, অথবা প্রাচীনতম সংখ্যা পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক্স এর মধ্যে। এরপরে আরেকটা তথ্য, যা গ্রিক শব্দ হায়ারোগ্লিফোস থেকে এসেছে। তাহলে পরীক্ষা একটি প্রশ্ন আছে হায়ারোগ্লিফিক্স কোন ধরনের শব্দ, তাহলে আমরা বলবো হায়ারোগ্লিফিক্স হচ্ছে একটি গ্রিক শব্দ, অর্থাৎ গ্রিক শব্দ থেকে মূলত হায়ারোগ্লিফিক্স শব্দটির উৎপত্তি হয়। তাহলে হায়ারোগ্লিফিক্স হচ্ছে গ্রিক শব্দ। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স এই শব্দটির অর্থ কি। হায়ারোগ্লিফিক্স শব্দটির অর্থ হচ্ছে পবিত্র লিপি এর মধ্যে। তাহলে হায়ারোগ্লিফিক্স শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। এরপরে আমরা সেটা হচ্ছে যখন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতিটা প্রচলিত হয়, সমসাময়িক সময়ে আরও দুটি সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। একটি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে মেয়ান সংখ্যা পদ্ধতি। তাহলে রোমান এবং মেয়ান সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক্সের সমসাময়িক সময়ে প্রচলিত দুটি সংখ্যা পদ্ধতি ছিল। কিন্তু বর্তমানে আমরা এই দুটি সংখ্যা পদ্ধতির বা এই তিনটি সংখ্যা পদ্ধতির কোনোটি বর্তমানে তেমন একটা যে জনপ্রিয়তার সাথে ব্যবহার করি না। আমরা মূলত যে সংখ্যাগুলো ব্যবহার করি তা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা বলি, যেগুলোকে আমরা অর্থাৎ 0 থেকে 9 দ্বারা গঠিত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো দশমিক সংখ্যা বলতে পারি একারের মধ্যে। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা জানি বর্তমান যুগে যত ধরনের যোগ বিয়োগ গুণ ভাগের যত অপারেশন আছে সেই কাজগুলো সবচেয়ে সহজে এবং দ্রুত করা যায়, সেজন্য বিশ্বব্যাপী এই দশমিক সংখ্যা পদ্ধতির একটা জনপ্রিয়তা আছে। সেজন্য এখন বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রে মূলত সবচেয়ে বেশি পরিমাণ যে সংখ্যাটা ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো বিভিন্ন ধরনের প্রচলিত সংখ্যা পদ্ধতি সম্পর্কে। তো এখন যেটা জানলাম সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা হচ্ছে সবচেয়ে বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর কম্পিউটারের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে যাব, কম্পিউটারের ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত যে সংখ্যা পদ্ধতি তা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এর মধ্যে। এরপরে আমরা এই যে সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে, তাহলে এতক্ষণ আমরা যা জানলাম সেটা হচ্ছে আমরা আদি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম। আদি সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক্স, এবং হায়ারোগ্লিফিক্স এটি হচ্ছে গ্রিক শব্দ এবং হায়ারোগ্লিফিক্স শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। আর জনপ্রিয় সংখ্যা পদ্ধতির কথা বললে সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। আর যদি কম্পিউটারের ক্ষেত্রে জনপ্রিয় সংখ্যা পদ্ধতির কথা বলি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহৃত বা গণনার কাজে ব্যবহৃত এই যে সংখ্যা পদ্ধতি যেটা সেটা হচ্ছে এই যে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি যেটাকে আমরা বলি, বা দ্বিমিক সংখ্যা বলি এগুলাকে বাংলাতে।
আচ্ছা, এরপরে আমরা যেটা যাব যে তথ্যটা, সেটা হচ্ছে প্রসেস অফ কাউন্টিং নাম্বার, অর্থাৎ সংখ্যা গণনা কিভাবে করি আমরা মূলত। তো আমরা এই যে বর্তমান যুগে যে সংখ্যা গণনা করি, সেই সংখ্যাটা আগের যুগে এভাবে হয়তো গণনা করা হতো না। তো বিভিন্নভাবে এই সংখ্যাগুলোকে আগে গণনা করা হতো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হাত, অর্থাৎ হাতের মাধ্যমে, হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল ব্যবহার করে প্রাচীনকালে মানুষ সংখ্যা গণনা করতো একারের মধ্যে। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে সভ্যতা যখন পরিবর্তন হয়, আস্তে আস্তে মানুষ যে এই যে কাউন্টিংটা আরেকটু আপডেট করতে থাকে। এরপরে আমরা দেখি সেটা হচ্ছে এই যে দেয়ালে দাগ দেওয়া অথবা মাটিতে দাগ কাটা। আমরা ছোটবেলা অনেক সময় দেখছি মাটিতে দাগ কেটে কেটে গণনা করে। ধরি একজন এই যে ফিশারম্যান, যদি সে দৈনন্দিন যে মাছ বিক্রি করে, ধরি একটা মাছ বিক্রি করলো, সে একটা দাগ টানলো। আবার 2 কেজি মাছ বিক্রি করলো, তাহলে যে বা 2টা মাছ বিক্রি করলো, তাহলে সে 2টা দাগ টানলো। তাহলে দিন শেষে তার টোটাল দাগের সংখ্যা হচ্ছে 3। তাহলে সে আজকে পুরো দিনে এই যে 3টি মাছ বিক্রি করেছে অথবা 3 কেজি মাছ বিক্রি করেছে। এরপরে আসে যেটা, সেটা হচ্ছে এই যে নুড়ি পাথরের যুগ যেটাকে আমরা বলি। তাহলে নুড়ি পাথরের যুগ হচ্ছে যেখানে সংখ্যাগুলোকে যে মূলত গণনা করা হয় নুড়ি পাথরের সাহায্যে। ওই যে আগের মতোই, আমি 5 কেজি মাছ বিক্রি করলো কেউ একজন, তাহলে যে 5টা নুড়ি পাথর এক পাশে রাখলো। আবার কেউ যদি 10 কেজি মাছ বিক্রি করে, তাহলে 10টা পাথর একসাথে রাখলো, এবং দিন শেষে সব পাথর যদি একত্রে কাউন্ট করা হয়, তাহলে সে টোটাল নাম্বারটা পেয়ে যাবে এখান থেকে। নুড়ি পাথরের পরে যেটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে দড়িতে গিট দেওয়া। আগের মতোই যে 5টা কাউন্ট করলো, 5টা গিট দিল দড়িতে, এবং দিন শেষে দড়ির গিটগুলো গণনা করলে মূলত, তো এখানে দেখা যাচ্ছে দড়িতে এই যে একটা গিট, মনে করি সে একটা সময়ে একটা গিট দিল, পরবর্তীতে 3 কেজি পরিমাণ অথবা 3 সংখ্যক কোনো জিনিস বিক্রি করলো, তাহলে 3টা গিট দিল, পরবর্তী আরও 2টা গিট। তাহলে দিন শেষে সে হচ্ছে আমাদের যে হিসাব, সেই হিসাবে আমরা হচ্ছে সেটা হচ্ছে 1 2 3, তাহলে টোটাল হচ্ছে আমাদের 6টি, অর্থাৎ 6 কেজি অথবা 6টি পরিমাণ গণনা বোঝানো হচ্ছে এখানে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেখানে আছে 1 3 2, তার মানে কি এখানে কি 132? না, এটা 132 নয়। সেটা হচ্ছে আমরা অবশ্যই এই সংখ্যা পদ্ধতির গণনার পদ্ধতি যেগুলো প্রচলিত ছিল প্রাচীন যুগে, তা নিয়ে কথা বলতেছি। তো প্রাচীন যুগের যে সংখ্যাগুলো ছিল, বা আগের যুগের যে আমাদের আধুনিক যুগের পূর্বে যে সংখ্যা ছিল, সে সংখ্যাগুলোকে বলা হয় অস্থানিক সংখ্যা, অর্থাৎ যাদের কোনো স্থানীয় মান ছিল না, যে ক্ষেত্রে আমরা কোনো একক দশক হিসাব না করে সরাসরি এই যে তাদেরকে ভ্যালুগুলো বসায়ে এভাবে কাউন্টিং করা হতো। তো আমরা মূলত পরবর্তীতে যাচ্ছি, দড়িতে গিট নিয়ে আরেকটু কথা বলবো পরবর্তীতে আমরা যখন অস্থানিক সংখ্যাগুলো পড়বো সেক্ষেত্রে। তো আমরা এরপরে যাব, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির পরিচিতি, অর্থাৎ বর্তমান যুগে আমরা যে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি বিভিন্ন কাজে, দৈনন্দিন জীবনে হতে পারে, সেটা হচ্ছে কোনো ব্যবসায়িক কাজে হতে পারে, অথবা কম্পিউটারের ক্ষেত্রে হতে পারে। মূলত আমরা প্রচলিত যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, সে সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে 4 ধরনের সংখ্যা আমরা ব্যবহার করি। দশমিক সংখ্যা, তো দশমিক সংখ্যা এখানে আছে সংখ্যা পদ্ধতির নাম, যে ব্যবহৃত চিহ্ন, এরপর হচ্ছে বেস একারের মধ্যে। তাহলে বেস নিয়ে আমরা কিছুক্ষণ পরেই বলবো। তো প্রথমে হচ্ছে দশমিক, যে তারপর হচ্ছে বা ডেসিমেল একারের মধ্যে। বানানটা দুঃখিত একটু ভুল আছে মনে হয়, আমরা এটা ঠিক করে নিব পরবর্তীতে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে একারের মধ্যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির একটু ঠিক করে নিই। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার যেটাকে বলি। দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা দড়িতে গিট দেওয়ার কথা বলছিলাম। তো এরপরে আমাদের যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তো আচ্ছা, তাহলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টি চিহ্ন ব্যবহার করা হয়। এরপরে আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমাদের দ্বিমিক, বা বাংলাতে যেটাকে বলি দ্বিমিক বা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। সেক্ষেত্রে 2টি চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই যে 0 এবং 1। এরপরে হচ্ছে অষ্টমী বা অক্টাল সংখ্যা পদ্ধতি। সেক্ষেত্রে আমরা টোটাল 0 1 2 3 4 5 6 7 টোটাল 8টি চিহ্ন ব্যবহার করি। এবং এরপর আছে হেক্সাডেসিমেল, সেক্ষেত্রে আমরা 0 থেকে 9 এবং হচ্ছে A টু F পর্যন্ত এই 16টি চিহ্ন আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি একারের মধ্যে। তো আমরা জেনে গেলাম যে আমাদের প্রচলিত বহুল ব্যবহৃত যে সংখ্যা পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে 4টি সংখ্যা পদ্ধতি, দশমিক, তারপর হচ্ছে বাইনারি, অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমেল।
তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাদের ব্যবহৃত চিহ্নগুলো জানলাম। নিচে একটা প্রশ্ন আছে যে হোয়াট ইজ বেস অথবা বেস কাকে বলা হয়। তো বেস হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যতগুলো মৌলিক চিহ্ন থাকবে সেই মৌলিক চিহ্নের যে সংখ্যা, মোট সংখ্যাটাই হচ্ছে উক্ত সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। অর্থাৎ কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নের মোট সংখ্যাকে বলা হয় বেস। তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন হচ্ছে আমাদের 10টি 0 থেকে 9 পর্যন্ত, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এরপরে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16 একারের মধ্যে। তো আমরা বুঝে গেলাম বেস কাকে বলে। তাহলে গুরুত্বপূর্ণ আরও একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, সেটা হচ্ছে বেস কাকে বলে। তাহলে বেস হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নের মোট সংখ্যাকে বলা হয় বেস বলা হয়। তাহলে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নের মোট সংখ্যাকে বলা হয় বেস। এরপরে আমরা এই যে 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম, এই 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরও কিছু তথ্য আমরা এখন আবারও যে হাইলাইট করব এবং যেগুলো আমরা অবশ্যই লিখে নিব। সেক্ষেত্রে আমাদের যে লিবনিজ নামক একজন গণিতবিদ ছিলেন, তিনি হচ্ছেন আধুনিক সংখ্যা পদ্ধতি, আধুনিক কম্পিউটারের এই যে ব্যবহৃত যে সংখ্যা অর্থাৎ বাইনারি সংখ্যা আবিষ্কার করেন সর্বপ্রথম। তাহলে আমরা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী লিবনিজ হচ্ছে আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতির জনক বা আধুনিক সংখ্যা পদ্ধতির যে যাকে কি বলা হয় আবিষ্কর্তা বলা হয় একারের মধ্যে। দ্বিতীয় তথ্য, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা বলবো দুটি চিহ্ন ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, এবং 0কে অফ বা ফলস সিগন্যাল হিসেবে কাউন্ট করা হয় এবং 1কে হচ্ছে অন বা ট্রু সিগন্যাল হিসেবে কাউন্ট করা হয়। এবং বর্তমান যুগে আমরা ডিজিটাল যন্ত্র বলতে বুঝি মূলত যে সকল যন্ত্রের ইন্টারনাল অপারেশনগুলো 0 এবং 1-এর মাধ্যমে সম্পন্ন হয় সেই যন্ত্রগুলোকে আমরা বলি ডিজিটাল যন্ত্র বা ডিজিটাল ডিভাইস। তাহলে কম্পিউটার একটি ডিজিটাল ডিভাইস যেহেতু, তাহলে কম্পিউটারের ভিতরে আমরা 0 এবং 1 এই দুটি চিহ্নই ব্যবহার করবো একারের মধ্যে। তাহলে ডিজিটাল যন্ত্র কাকে বলে? তাহলে আমাদের একটা যে ফিজিক্সের প্রশ্ন চলে আসে ডিজিটাল ডিভাইস, হোয়াট ইজ ডিজিটাল ডিভাইস? তাহলে হচ্ছে যে সকল যন্ত্রের ইন্টারনাল অপারেশনগুলো 0 এবং 1-এর মাধ্যমে যে সম্পন্ন করা হয় তাকে আমরা বলবো এই যে ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল যন্ত্র বলতে পারি একারের মধ্যে। পরবর্তী তথ্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে কম্পিউটারে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে এর আগে আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে কম্পিউটারে কাজ করা হয় কোন সিগন্যালের মাধ্যমে, ইলেকট্রনিক সিগন্যাল নাকি ইলেকট্রোম্যাগনেটিক্যাল সিগন্যাল, এই যে এই ধরনের কিছু প্রশ্ন যদি আসে অনেক সময়, তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনাল অপারেশনের কাজগুলো করা হয় একারের মধ্যে। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যালের অথবা ইলেকট্রিক্যাল যে সিগন্যাল যে ভোল্টেজটাকে যে নির্দিষ্ট একটা লিমিটে রেখে কিছু পরিমাণ ভোল্টেজকে 0 দ্বারা সংজ্ঞায়িত করা হয় আর কিছু নির্দিষ্ট একটা পরিমাণ ভোল্টেজকে 1 দ্বারা সংজ্ঞায়িত করা হয়, যা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। অর্থাৎ এই অধ্যায়ের পরবর্তী যে দ্বিতীয় অংশটা আছে সেই দ্বিতীয় অংশে আমরা বিস্তারিত আলোচনা করব এই যে ভোল্টেজগুলা নিয়ে একারের মধ্যে। তো আপাতত আমরা জানবো সেটা হচ্ছে কম্পিউটারে ইলেকট্রিক্যাল সিগন্যাল কি করে কাজ করে বা কম্পিউটার ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে তার কার্য সম্পন্ন করে একারের মধ্যে। তো এরপরে কম্পিউটারে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন হচ্ছে দুটি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতির কথা বলি তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে টোটাল চিহ্ন হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি চিহ্ন। এখন কথা হচ্ছে আমরা যদি কোনো একটা যন্ত্রকে প্রত্যেকটা এই যে 0কে এবং 1কে যদি কি করি রিপ্রেজেন্ট করি, তাহলে যে পরিমাণ খরচ বা যে পরিমাণ ইলেকট্রিক সার্কিটের প্রয়োজন হয়, এই যে আমরা যদি 0 থেকে 9 পর্যন্ত 10টি চিহ্নকে যে আমি কম্পিউটারকে আলাদা আলাদাভাবে সিগন্যালিং করার জন্য ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের অনেকটা কষ্ট হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমাদের খরচ বলি, সার্কিট বলি এবং অপারেশনের টাইম সব কিছুই বেড়ে যায়, যার কারণে বিজ্ঞানীরা এই যে কম্পিউটারকে যাবতীয় বিশ্বের যতগুলো কাজ কম্পিউটার দ্বারা সম্পাদিত হয় সবগুলাকে 0 এবং 1-এর মাধ্যমে এনকোড করে করা হয় একারের মধ্যে। তাহলে 0 এবং 1 দিয়ে আমরা দুটি সিগন্যালের মাধ্যমে সব কিছুকে যদি কম্পিউটারকে বোঝাতে পারি, সেক্ষেত্রে আমার 0 থেকে 9 পর্যন্ত 10টি সিগন্যালকে আলাদাভাবে বোঝানোর চেয়ে অনেকাংশে সহজ হয়, যার কারণেই আমরা মূলত কম্পিউটার
কম্পিউটারে এই যে 0 1 তথা বাইনারি সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি। তাহলে আমাদের সহজ কথা হচ্ছে কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করা হয়। এই পর্যন্ত 2016 সাল থেকে 16-র পর থেকে যদি 2019 সাল পর্যন্ত আমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করি, তাহলে দেখব ম্যাক্সিমাম টাইম এই একটি প্রশ্ন আসতে দেখা যায়, সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে, সেটা হচ্ছে কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করা হয়। তাহলে কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় একটি মাত্র কারণে, সেটা হচ্ছে কম্পিউটার কাজ করে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। আর এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, দুটি সংকেতকে সিগন্যালিং করার তুলনায় আমাদের 10টি সংকেতকে সিগন্যাল করতে গেলে আমাদের অনেকাংশে অনেক বেশি পরিমাণ ইলেকট্রিক্যাল সার্কিট এবং অনেক বেশি পরিমাণ এই যে অপারেশনের প্রয়োজন হয়, যার কারণে আপনি দুটি সিগন্যালের মধ্যে খুব সহজে ইলেকট্রিক্যাল সিগন্যাল মাধ্যমে আমাদের যাবতীয় সব যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারকে বোঝাতে পারি, যার কারণে আমরা কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করি। তাহলে মূল কারণ হচ্ছে আমার 0 1 হচ্ছে দুটি চিহ্ন মাত্র কম্পিউটারকে বোঝাতে হয়, আর 0 থেকে 9 পর্যন্ত 10টি চিহ্নের তুলনায় দুটি চিহ্ন খুব সহজে আমরা কি করতে পারি, কম খরচে মাধ্যমে সার্কিট বিল্ড করার মাধ্যমে আমরা কম্পিউটারকে বা আমাদের সিগন্যালগুলোকে, আমাদের যে ইনস্ট্রাকশনগুলোকে কম্পিউটারের কাছে বোধগম্য বলে এই যে করে তুলতে পারি এখানের মধ্যে। তো সেজন্য মূলত আমরা কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতিটাই কি করব, ব্যবহার করব বা ব্যবহার করি। বর্তমানে কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানবো, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক কে। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, সেটা আমরা বলবো সেটা হচ্ছে সপ্তম চার্লস বলি। সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যে জনক, সেটা হচ্ছে আমাদের সুইডেনের রাজা সপ্তম চার্লস, যা কি করে অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন এখানের মধ্যে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবক হচ্ছে সুইডেনের রাজা সপ্তম চার্লস, হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক বলে এটাকে আমাকে। তাহলে আমরা বুঝে গেলাম বাইনারি সংখ্যা পদ্ধতি লিবনিজ, আদি সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক্স, আর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কর্তা হচ্ছে এই যে সপ্তম চার্লস। এটা একটু মনে রাখবো সবাই। আচ্ছা, এরপর আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমরা বলেছিলাম আমরা যে কিছুক্ষণ আগে দড়িতে গিট দেওয়ার সময় একটা গিট, তিনটা গিট, দুইটা গিট, আমরা দেখছি ওখানের মধ্যে আমাদের হিসেবে যদি 132, কিন্তু ওখানে 132টা গিট ছিল না, ওখানে ছিল টোটাল 6টি গিট ছিল এখানের মধ্যে। তো আমরা এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা, তো আমরা বর্তমানে যে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আসছে আমাদের কাছে, প্রত্যেকটা সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির মধ্যে অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার, আর একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা হচ্ছে পজিশনাল নাম্বার। এখানের মধ্যে অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তো অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির কোনো যে স্থানীয় মান নাই, তাকে আমরা বলবো অস্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন আমরা যদি আবারও দড়িতে যাই, দড়ির ছবিটা যদি দেখি, দড়িতে গিটের ছবি, এখানে একটি গিট, এখানে তিনটি গিট, তাহলে এখানে দুটি গিট, তাহলে এখানে 1 3 2 সংখ্যক গিট আছে, 1 3 2 সংখ্যক গিট, অর্থাৎ এখানে কোনো স্থানীয় মান হিসাব করা হচ্ছে না। কিন্তু আমাদের হিসাবে যদি আমরা সেক্ষেত্রে আমরা বলি এই যে 2 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এবং 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। আমরা 2 এর সাথে এই যে 1, 3 এর সাথে 10 এবং 1 এর সাথে 100 গুণ করে টোটাল 132 পাই। তো এটা হচ্ছে আমাদের হিসাবেও যদি বলি 132, সেটা হচ্ছে একটা স্থানিক সংখ্যা। আর এটা হচ্ছে আমাদের এখানে যে 132 আছে, 132, সেক্ষেত্রে একটি গিট, তিনটি গিট, দুটি গিট, অর্থাৎ 132 সংখ্যক। আমরা এটাকে বলবো 132 বলবো না, আমরা যদি অস্থানিক সংখ্যা পদ্ধতি হিসেবে এটাকে আখ্যায়িত করি, তাহলে সেটাকে আমরা বলবো এখানে 1 2 3 সংখ্যক কি আছে, দড়িতে গিট আছে ক্যারের মধ্যে। তাহলে এটা হচ্ছে অস্থানিক, কোনো স্থানীয় মান এক্ষেত্রে কি করা হয় না, হিসাব করা হয় না এখানের মধ্যে। তো এরপরে আমাদের যেটা যাব সেটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি জানছিলাম এখানের মধ্যে। অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই, তাকে আমরা বলবো অস্থানিক সংখ্যা পদ্ধতি। এবং বর্তমান যুগে কোনো নন পজিশনাল নাম্বারের ব্যবহার নেই, আমাদের বর্তমান যুগে কোনো অস্থানিক বা নন পজিশনাল নাম্বারের ব্যবহার নেই। এবার আমরা আসবো স্থানিক সংখ্যা পদ্ধতির কথা বলবো। স্থানিক বা আমরা পজিশনাল নাম্বার বলতে পারি এটাকে। স্থানিক বা পজিশনাল নাম্বার কাকে বলা হয়? তাহলে স্থানিক বা পজিশনাল নাম্বার হচ্ছে সে সকল নাম্বার যাদের অবশ্যই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য, সংখ্যা পদ্ধতির বেস থাকবে, সংখ্যাটিতে ব্যবহৃত প্রত্যেকটি চিহ্নের নিজস্ব মান থাকবে, সংখ্যাটিতে ব্যবহৃত প্রত্যেকটি চিহ্নের স্থানীয় মান থাকবে, তাহলে আমরা একটি সংখ্যাকে স্থানিক সংখ্যা বলতে পারি একারের মধ্যে।
তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতির তিনটি বৈশিষ্ট্য থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ নিই এখানের মধ্যে 2a9.7d, তাহলে একটি স্থানিক পদ্ধতি বা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন। তো আমরা দেখি যে 2a আমার 2 এবং 9 এবং 7 ডেসিমেল সংখ্যার চিহ্ন। আবার এই যে সবগুলো চিহ্নের দিকে যদি কল্পনা করি, সব চিহ্ন আছে এমন সংখ্যা পদ্ধতি আমাদের কাছে আছে, সব চিহ্ন আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। এই যে 0 তাহলে আমাদের যে 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, তাহলে এই যে চিহ্নগুলা প্রত্যেকটা চিহ্ন আমাদের যে সংখ্যাটা উদাহরণ আছে তার প্রত্যেকটা চিহ্ন আমার হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্ন হিসাবে আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদেরকে যে উদাহরণ হিসেবে যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এবং যার বেস হচ্ছে 16। তাহলে আমাদের এই সংখ্যাটির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই প্রত্যেকটা চিহ্ন একটি সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত, উক্ত সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। তাহলে সংখ্যা পদ্ধতির বেস পাইলাম এখানের মধ্যে। এরপর সংখ্যাটি ব্যবহৃত প্রত্যেকটা চিহ্নের নিজস্ব মান। এখানে 2 আমি যদি বলি এই যে 2, আমি 2কে যদি এই যে আমি এখানে লিখলাম যে 9কে আমি যদি বাংলাতে লিখি তাহলে 9, আবার যে ইংরেজিতে লিখলে তার শেপটা অন্য ধরনের, আমি যদি অ্যারাবিক 9 লিখি তার শেপটা, আমি যদি রোমান 9 লিখি তাহলে শেপটা অন্য রকমের হতে পারে। তাহলে 9 এটা জাস্ট একটা চিহ্ন, এটা আমি বাংলাতে যদি যে লিখি তাহলে একরকম, ইংরেজিতে লিখলে আর একরকম, রোমানে লিখলে আর একরকম, কিন্তু তার একটা নির্দিষ্ট, অর্থাৎ চিহ্ন অনেক রকম হতে পারে, সংখ্যা পদ্ধতি ভেদে চিহ্নগুলো এক এক রকম হতে পারে, কিন্তু প্রত্যেকটা চিহ্নের নিজস্ব একটা মান আছে এখানের মধ্যে। তাহলে এখানে এই যে এই 9, এটা 9 না, এটা একটা চিহ্ন যার মান হচ্ছে 9। অর্থাৎ আমরা যদি গণনার কোনো পর্যায়কে স্থির করার জন্য, আমরা যদি গণনার কোনো পর্যায়কে স্থির করতে চাই, তবে আমি কাউন্ট করি এই যে 1 2, তাহলে আমি যদি বাংলাতে রিপ্রেজেন্ট করি আমি একটা চিহ্ন দিয়ে প্রকাশ করব, আমি যদি ইংরেজিতে এই সংখ্যাটাকে বলি যে 2, তাহলে আরেকটা চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করব, আমি যদি রোমান দিই তাহলে আমরা রোমান চিহ্নের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তার মানে আমি যেভাবেই করি না কেন আমার কাউন্টিংটা শেষ হচ্ছে 2তে, 0 এই যে 1 2, তার মানে 2কে আমি রিপ্রেজেন্ট করার জন্য আমি এই যে ডেসিমেল চিহ্ন ব্যবহার করতে পারি, রোমান চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে মূলত এই যে 2, এটা 2 নয়, এটা একটা চিহ্ন যার মান হচ্ছে 2, অর্থাৎ গণনার নির্দিষ্ট পর্যায়কে স্থির করার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে আমরা গণনার এই যে পর্যায়, মানে আমার 2কে নির্দিষ্ট করার জন্য এই চিহ্নটি ব্যবহার করব। এ একটি চিহ্ন যার একটা নির্দিষ্ট উক্ত সংখ্যা পদ্ধতিতে মান আছে। এখানে এটা একটি চিহ্ন যার মান হচ্ছে 9, এটা একটি চিহ্ন যার মান হচ্ছে 7, অর্থাৎ 7 পর্যন্ত কাউন্ট করার ক্ষেত্রে আমরা এই চিহ্নের মাধ্যমে গণনার সর্বশেষ পর্যায়কে স্থির করব। এরপর হচ্ছে এই যে ডি, এটা একটি চিহ্ন যার একটা নির্দিষ্ট মান আছে, কোথায়, উক্ত সংখ্যা পদ্ধতিতে যার একটা নির্দিষ্ট মান আছে, এর একটি আশ্রিত ভ্যালু আছে, ডি এরও একটি আশ্রিত ভ্যালু আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, যেটা আমরা এই যে পরবর্তীতে যখন বেস কনভার্সন করব বেস কনভার্সনে গিয়ে বিস্তারিত আলোচনা করব এর মধ্যে। তাহলে আমরা যেটা দেখলাম স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট বেস থাকবে, অস্থানিক সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কোনো বেস নাই। স্থানিক সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা চিহ্নের নিজস্ব মান থাকবে, অস্থানিক সংখ্যা পদ্ধতিতে থাকবে না। স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান থাকবে, কিন্তু অস্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো স্থানীয় মান থাকবে না। তাহলে এই ছিল আমাদের এই যে স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির গণনা। তো এই ক্ষেত্রেও বিভিন্ন সংখ্যা পদ্ধতির গণনার ক্ষেত্রে আমরা যে উপরে যে একটু কারেকশন করি বানানগুলা, তো আমাদের যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির গণনা যেভাবে করব আমরা গণনা, তো গণনার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দশমিক সংখ্যাকে কিভাবে গণনা করি। দশমিক সংখ্যার গণনার সিকোয়েন্স হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 0 থেকে আমরা টোটাল কাউন্ট করব, যে 16 পর্যন্ত কাউন্ট করব, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে 16 পর্যন্ত লেখার চেষ্টা করব। তো প্রত্যেকটা, তাহলে আমাদের এখানে দশমিক সংখ্যা 0 থেকে 16, যেটা আমাদের স্বাভাবিক, যেটা একটা সংখ্যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আমাদের কোনো প্রবলেম নাই। এবার আসে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টালের চিহ্ন হচ্ছে 0 1 2 3 4 5 6 7। 7 এর পরবর্তী সংখ্যা যেটা সেটা হচ্ছে 10, কারণ এই চিহ্নটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের মৌলিক চিহ্ন হিসেবে নেই। 9 সেই চিহ্নটাও
আমাদের অক্টাল সংখ্যার মৌলিক চিহ্ন হিসেবে নেয়, আমরা অক্টাল গণনার ক্ষেত্রে সে সকল চিহ্ন ব্যবহার করব যে চিহ্নগুলো অক্টালের মৌলিক চিহ্ন হিসাবে যে নির্দিষ্ট করা আছে একারের মধ্যে। তো এখানে যে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যে মৌলিক চিহ্নগুলো ব্যবহার করে মূলত সংখ্যা গঠন করতে হবে। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত যেহেতু চিহ্ন ব্যবহার করা হয় অক্টালের মৌলিক চিহ্ন হিসেবে, তাহলে এই চিহ্নে ব্যতীত অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের অক্টালের চিহ্ন 0 থেকে 7, তাহলে 7 এর পরে 8 হবে না, 9 হবে না, 10 হবে, কারণ 1 এবং 0 দুটি মৌলিক চিহ্ন হিসেবে আছে। এরপরে 11, 12, 13, 14, 15, 16, 17, 18 হবে না, কারণ আমার 8 অক্টালের মৌলিক চিহ্ন হিসেবে অন্তর্ভুক্ত নেই। তাহলে 19 হবে না, কিন্তু 20 হবে। তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে যদি অক্টাল নাম্বারগুলোকে কাউন্ট করি, তাহলে 0 থেকে 7 পর্যন্ত ডিজিটগুলাই ব্যবহার করে তার কম্বিনেশনটাকে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এরপরে আমরা চলে আসি হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে। তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত আর এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা সিকোয়েন্সিয়ালি এখানে ব্যবহার করছি। তাহলে এই চার্টটা অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, যেটা আমাদের অবশ্যই যে পরবর্তীতে ম্যাথ করার সময় অবশ্যই লাগবে। তাহলে 0 থেকে 9, এরপরে হচ্ছে এ টু এফ। এ একটি সংখ্যা হেক্সাডেসিমেলের সংখ্যা বা চিহ্ন যার সমকক্ষ দশমিক মান হচ্ছে 10। বি একটি হেক্সাডেসিমেল চিহ্ন যার সমকক্ষ দশমিক মান হচ্ছে 11, অথবা বি এর সমকক্ষ অক্টাল ভ্যালুটা হচ্ছে 13। তাহলে আমি যদি অক্টাল সংখ্যা 13 কে হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করতে চাই, বি লিখতে পারবো। আর দশমিক সংখ্যার 11 কে যদি হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করি, সেই ক্ষেত্রে আমরা বি লিখতে পারবো। তাহলে আমরা বুঝে গেছি আসলে যে হেক্সাডেসিমেল চিহ্নগুলোর করসপন্ডিং আমরা কি ব্যবহার করতে, অক্টাল এবং দশমিক সংখ্যার যে মান তা প্রয়োজনে ব্যবহার করতে পারবো। এরপর আমরা আসি বাইনারিতে ভ্যালুগুলো দেখি 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 0, 1, 0, 1, 1, 1, 0, 1, 1, 1, 1, 0, 0, 0। তো দেখা যাচ্ছে সিকোয়েন্সটা মনে রাখতে অনেকের কষ্ট হতে পারে হয়তো। তো সিকোয়েন্সটা কিভাবে মনে রাখা যায়? তো হেক্সাডেসিমেলের যে সিকোয়েন্সটা বাইনারি যে সিকোয়েন্সটা সেটা মনে রাখার জন্য আমাদের এখানে একটা টেকনিক আছে। তো টেকনিকটা হচ্ছে আমি এখানে 16 পর্যন্ত লিখতেছি, এবং এই টেকনিকটা অবশ্যই হচ্ছে যে 16 বা 2 এর গুণিতকের জন্য ব্যবহার করা যাবে। 2, 4, 8, 16, তারপর হচ্ছে 32, 64 জন্য ব্যবহার করা যাবে, অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এই টেকনিকটা। কিন্তু আমাদের 16 পর্যন্ত যেহেতু চারটা আপাতত মনে রাখতে হবে, সেজন্য আমরা প্রথম টেকনিকটা দেখব, পরবর্তীতে আরো একটা টেকনিক, এরপরে যদি প্রয়োজন হয় আরো নতুন আমরা টেকনিক দেখে এই সমস্যাগুলো সলভ করতে পারবো একারের মধ্যে। তো এটা শুধু মনে রাখার জন্য, পরীক্ষায় এই ধরনের কোনো টেকনিক ব্যবহার করা যাবে না। পরীক্ষায় ব্যবহার করার জন্য আমরা আলাদা ম্যাথ করে নিব। এরপরে আসি, তাহলে এই যে 16টা চিহ্ন আমরা কিভাবে গণনা করতে পারি, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত এই যে 16টা এই যে বাইনারি ডিজিটগুলো কিভাবে লিখতে পারি। তো তার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করবো, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে টোটাল 16টা ঘর আছে আমার জন্য, 16টা এই যে রো আছে। তাহলে আমি এই যে 16টা রোর জন্য আমার প্রথম কাজ হচ্ছে, আমি একটা কাজ করলাম, সেক্ষেত্রে আমি 8টা 0 দিলাম, 8টা 1 দিলাম, তার মানে এই যে 8টা 0 আর হচ্ছে 8টা 1। এর পরবর্তীতে আমি এই 8-এর অর্ধেক, তাহলে আমার টোটাল যে যত পর্যন্ত লিখবো তার অর্ধেক করলাম। তাহলে 16 পর্যন্ত লিখবো, তার অর্ধেক করছি 8, তাহলে 8টা 0, 8টা 1। এবার এই 8কে যদি অর্ধেক করি, 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1। এবার হচ্ছে এই 4-এর অর্ধেক করবো, তাহলে হচ্ছে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, আবারও 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। এরপর আমি আবারও এই যে 2 এর অর্ধেক করব, সেটা হচ্ছে 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1 এখানের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে আমরা আমাদের যে আমি যদি 32 পর্যন্ত লিখতে চাই বাইনারি সংখ্যা, তাহলে হচ্ছে 0 থেকে 32 যে 31 পর্যন্ত, তাহলে হচ্ছে 32 পর্যন্ত লিখতে চাইলে আমি 32কে 2 ভাগ করবো, তাহলে 16টা 0, 16টা 1, এরপর 16কে অর্ধেক করবো, 8টা 0, 8টা 1, এরপর হচ্ছে 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, এভাবে লিখতে পারবো। এবার চলে আসি, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি কোনো সংখ্যার সামনে শূন্যের কোনো যে ধাম নাই, আমরা ছোটবেলায় দেখে জানি যে কোনো সংখ্যার এই যে কোনো ভ্যালু অথবা কোনো সংখ্যার সামনে শূন্যের কোনো ভ্যালু নেই। তো সেক্ষেত্রে আমরা এই সবগুলা এই যে সংখ্যার সামনে শূন্যগুলো মুছে দিব, সবগুলো শূন্যগুলো মুছে দিলাম, শুধু 0, কারণ গণনার প্রথম সংখ্যা 0, সেজন্য 0। তাহলে 0,
1 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 এবং এই যে সিরিজটা পাচ্ছি এটা যদি আমরা একটু মিলিয়ে দেখি করসপন্ডিং দেখা যাচ্ছে এখানে বাইনারির সাথে মিলে যায়, তাহলে এখানে দেখা যাচ্ছে লাস্ট হচ্ছে 1 1 1 1 1 1, তাহলে এভাবে আমরা এই যে আমাদের এই যে বাইনারি সিকোয়েন্সটা মনে রাখতে পারবো। এর বাইরেও কেউ যদি চাই আমরা সিকোয়েন্সিয়ালি বের না করে আমি যদি হঠাৎ করে কেউ বললো যে 21-এর বাইনারি কত অথবা 9-এর বাইনারি কত অথবা 99-এর বাইনারি কত তা কিভাবে বের করবো, তাহলে আমরা যদি আমাদেরকে যদি 1 থেকে 64 পর্যন্ত লিখতে দেয় তাহলে আমরা লিখতে পারবো 32 ভাগ করবো, তারপর 16 ভাগ করবো, এরপর 8 ভাগ করবো, 4 ভাগ করবো, 2 ভাগ করবো, 1 ভাগ করবো। এই নিয়মটা আশা করি সবাই বুঝছি। তো যারা আরেকটা নিয়ম আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে মনে করি আমরা 13-এর বাইনারি বের করব। তো 13-এর বাইনারি যদি বের করতে চাই, এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক যেটা অবশ্যই পরীক্ষায় ব্যবহার করা যাবে না, এটা আমরা এমসিকিউর জন্য ব্যবহার করতে পারি এখানের মধ্যে। তো এখানে হচ্ছে 13 হচ্ছে এই সংখ্যাটা আমি 13 পর্যন্ত 13-এর বাইনারি বের করব। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই 13-এর বাইনারি বের করতে গেলে আমি 1 থেকে আমাদের কাজ শুরু হবে, 1 থেকে কাজ শুরু করব। তো 1 থেকে যে কাজটা শুরু করব সেটা হচ্ছে 1 2 4 8 লিখলাম এখানের মধ্যে, তাহলে 1 2 4 8, তাহলে এই যে 13 আমি 1 কে দ্বিগুণ করতেছি, তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ করলে আমার হচ্ছে কত 16, কিন্তু 16 নেওয়া যাবে না, কারণ 16 অবশ্যই যে গ্রেটার দেন 13 এর চেয়ে বড় কোনো সংখ্যা নেওয়া যাবে না। আমি 13 অথবা তার চেয়ে ছোট সংখ্যাগুলোকে এখানে নিব। এখানের মধ্যে অবশ্যই শুরু করবো 1 থেকে, এরপরে দ্বিগুণ করতে থাকবো। এরপরে লাস্ট যে ডিজিটটা আছে, লাস্ট ডিজিটের সাথে আমি আস্তে আস্তে 13 যোগ করে এই নাম্বারগুলো যোগ করে আমার দেখবো কোন সংখ্যাগুলো নিলে আমার তাদের যোগফল 13 এর সমান হয়। তাহলে আমি প্রথম সংখ্যা হিসেবে 8কে নিলাম, তাহলে 8-এর সাথে আমি কাকে নিতে পারি 13 করার জন্য 4কে নিলে আমার 8 4 হচ্ছে 12, কোনো প্রবলেম নাই। এরপরে যদি আমি 2কে নিই, 12 যদি 2 যোগ করি তাহলে 14, আমার 13 মিলে না, সেক্ষেত্রে আমি 2 না নিয়ে এখান থেকে 1কে নিব। তাহলে আমি কাকে নিচ্ছি এখানের মধ্যে, আমি নিচ্ছি হচ্ছে এখানের মধ্যে 8কে নিচ্ছি, 4কে নিচ্ছি, 1কে নিচ্ছি। আমি যে সকল সংখ্যাগুলোকে মার্ক করছি সেই সংখ্যাগুলোর নিচে 1 বসাচ্ছি, আর যে সংখ্যাগুলো নিচ্ছি না সেই সংখ্যার নিচে 0 বসাচ্ছে। তাহলে এটা হচ্ছে 13-এর বাইনারি। আমরা যদি চার্টে একটু দেখি 13, তাহলে 13-এর বাইনারি কিন্তু কত 1101, এখানে দেখা যাচ্ছে 1101 হচ্ছে 13-এর বাইনারি এখানের মধ্যে। একইভাবে আমরা যদি এই যে মনে করি 9-এর কি বের করবো বাইনারি, তো 9-এর বাইনারি আমরা একটু দেখে নিই। 9-এর যে 9 ডেসিমাল সংখ্যা তার বাইনারি হচ্ছে 1001, তাহলে আমরা সেটা যদি আগের মতো আমরা লিখে শুরু করব 1 2 4 8, তাহলে 1 2 অথবা 8421 রুলস বলা যায়, এটাকে অনেক সময় অনেকে বলে 8421 রুলস। তো 8 4 2 1, তো আমি প্রথমে 1কে নিলাম, 1-এর দ্বিগুণ করলে 2, 8কে দ্বিগুণ করলে 16 হয়, 16 9-এর চেয়ে গ্রেটার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে নিব না এখানের মধ্যে। এরপর আমি 8কে নিব, 8-এর সাথে আর এখান থেকে কোন ডিজিট নিলে আমার 9 মিলানো যাবে অথবা কোন ডিজিটগুলো নিলে 9 সমষ্টি 9 হবে, তাহলে আমার এখান থেকে 8-এর চেয়ে 12 বেশি হয় নিব না। 2 যদি হয় তাহলে হচ্ছে 10, তাও 9-এর চেয়ে বেশি হচ্ছে, আমি যদি 1 নিই তাহলে আমাদের কাজটা হয়ে যায়। তাহলে আমাদের 8 আর 1 হচ্ছে 9, তাহলে আমি 8কে নিব, 1কে নিব, তাহলে 8-এর নিচে 1 বসাবো আর হচ্ছে 1-এর নিচে 1 বসাবো, বাকি দুইটা 0। তাহলে আমরা এখানে যদি দেখি চার্টে এই যে 9 এর বাইনারি হচ্ছে 1001, তাহলে 1001। যাদের এখনো ক্লিয়ার না তাদের জন্য আরেকটা উদাহরণ আমি নিয়ে এখানের মধ্যে মনে করি 99-এর বাইনারি বের করব। তাহলে আগের মতোই আমাদের কাজ হচ্ছে 1 থেকে শুরু করে আমরা লিখব 1কে দ্বিগুণ করব, 2কে দ্বিগুণ করব, 4কে দ্বিগুণ করব, 8কে দ্বিগুণ করব, 16কে দ্বিগুণ করে 32কে দ্বিগুণ করলে 64, তাহলে 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 32, 64, 64কে যদি দ্বিগুণ করি তাহলে আমার হচ্ছে 128, যা অবশ্যই 99-এর চেয়ে বড় সংখ্যা, সেজন্য আমরা 64-তে স্থির থাকবো। এরপরে আমি যে কাজটা করবো এখান থেকে লাস্ট ডিজিটটাকে নিব, তাহলে লাস্ট ডিজিটটা নিলাম। এরপরে 64-র সাথে যদি আমি 32 নিই তাহলে আমার হচ্ছে 96, 96-এর সাথে আমি যদি 16 নিই বেশি হয়ে যায়, 8 নিলেও বেশি হয়ে যায়, আমার 4 নিলেও বেশি হয়ে যায়, তাহলে আমার 99 মিলাইতে যদি যোগফল 99 কোথায়, তাহলে আমার এখানে আছে 96, 96-এর সাথে যদি 2 নিই তাহলে হচ্ছে আমার 98 হয়, এবং 98-এর সাথে আর যদি 1 যোগ করি তাহলে 99। তাহলে এই যে আমার সিকোয়েন্সটা আছে সেখান থেকে শুধুমাত্র আমি এই যে 64-কে নিব, 32-কে নিব, তাহলে এখানে দুইটা 1 হবে আর এখানে দুইটা 1 হবে, মাঝখানে 3টা 0 হবে এখানের মধ্যে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 11000
11। তাহলে আমাদের 99 এর বাইনারি কত? 11000011। তো আশা করি এই যে এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি। আজকের যে প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসটা আশা করি সবাই বুঝছি। তো আমাদের আজকের এই ক্লাস থেকে সবার জন্য যারা বাসায় থাকবো তারা অবশ্যই আগামী 2-3 দিন নেক্সট লেকচার না আসা পর্যন্ত বাসায় কিছু কাজ করব। সেক্ষেত্রে আমরা হোমওয়ার্কের কথা বলছিলাম যে আজকের ক্লাসের এই যে শেষে একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত দশমিক বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা দেখানোর জন্য নিচের মতো এই ধরনের একটা আমাদের চার্ট করতে হবে। অর্থাৎ এতক্ষণ আমাদের কিছু আগে যে চার্টটা, এই চার্টটা হচ্ছে এই যে 16 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টি। আমরা বাসায় হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 30, অর্থাৎ দশমিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত লিখবো, অক্টাল 1 থেকে 30 পর্যন্ত লিখবো, হেক্সাডেসিমাল 1 থেকে 30 এবং বাইনারি 1 থেকে 30 পর্যন্ত লিখে আমরা একটা খাতায় লিখবো, এক পৃষ্ঠায়, এবং খাতায় লিখে এই ছবিটা মোবাইল ফোনে ছবি এই যে তুলে নিব। এরপরে আমি এই যে আজকের ভিডিও লেকচারের এই যে পরপরই এই যে একটা প্রশ্ন আপলোড করব, একটা ফর্ম, সে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে ক্লিক করলে একটা প্রশ্ন আসবে, সেখানে 5টি প্রশ্ন থাকবে, এক কথায় প্রকাশ। সেই 5টি প্রশ্নের আনসার দিতে হবে, নাম এবং কলেজের নাম লিখতে হবে। আর হচ্ছে নিচে ফাইল আপলোড নামক একটি অপশন পাবো, সে ফাইল আপলোডে ক্লিক করে যে খাতায় যে 1 থেকে 30 পর্যন্ত চারটা করব, সেটার যে ছবিটা তোলা আছে সেই ছবিটা সিলেক্ট করে গ্যালারি থেকে আপলোড করে ফর্মটা সাবমিট করে দিলে মোটামুটি আমার কাছে সব এই যে চলে আসবে হোমওয়ার্কের। পরে আমরা এই যে হোমওয়ার্কের এবং যে প্রশ্নের আনসারের উপর ভিত্তি করে সবার একটা পারফরমেন্সের আপডেট অবশ্যই প্রত্যেকটা ক্লাসের পরে জানানোর চেষ্টা করব। আর আজকের ক্লাসের যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে যদি জানানো হয় তাহলে ভালো, তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই ওই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। তো সবাইকে যে আজকের যে ফার্স্ট ক্লাস এতটুকু পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, সেই রূপান্তর থেকে শুরু করব। আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। সবাই যে বাসায় থাকবো, বাসা থেকে বেরোবো না। আর হচ্ছে এই যে আজকের যে ক্লাস, আজকের ক্লাস ভিডিওটা সবাই দেখবো, সবাই দেখে আমাদের যে হোমওয়ার্ক দিলাম এটা করব। করার পর হচ্ছে যে লিঙ্কটা দিব, লিঙ্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো এটার মধ্যে। সবাইকে ধন্যবাদ। আশা করি আগামী ক্লাসে দেখা হবে আবারও সবার সাথে। ধন্যবাদ সবাইকে।